নতুন যে রাজনৈতিক দল তৈরি হয়েছে এনসিপি, আমি তাদের অন্যতম একজন বড় সমর্থক। আজকে থেকে না, শুরু থেকেই ছিলাম। আমরা চেয়েছিলাম এটা একটা বিপ্লবী দল হবে, কিন্তু সেটা না হয়ে তারা হয়ে গেল একটা ক্ষমতার অংশীদার, একটা কিংস পার্টির আচরণ তাদের মধ্যে চলে আসে। লুটপাট এবং সরকারি টেন্ডারবাজি থেকে শুরু করে বদলি বাণিজ্য সবকিছুতে তাদের একটা অংশ জড়িয়ে পড়লো। তারপরেও আশা রাখতে চাই যে তারা দের মধ্যে যে এই ধরনের কর্মকাণ্ড যারা করছে তাদেরকে বাদ দিয়ে তারা সুস্থ রাজনীতির পথে আসবে। বাংলাদেশ জামাতে ইসলামী আজকে কেন ক্ষমতার জন্য পাগল হয়ে তারা যা তা দাবি বাংলাদেশের জনগণের সামনে নিয়ে আসা শুরু করলো। দাবি করা হচ্ছে পিআর পদ্ধতি, এটা কোনোভাবেই বাস্তবায়নযোগ্য না। বাংলাদেশের প্রেক্ষাপটে কোন আপনি জানবেনই না আপনার এমপি প্রার্থীকে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া হবে। পিআর পদ্ধতির মাধ্যমে আমাদের হিল ট্র্যাক্স বা আমাদের পার্বত্য অঞ্চলের যে জনগোষ্ঠী, তারা দুজন এমপি সবাই মিলে ভোট দিয়ে পাঠালো। তারা সবসময় পার্লামেন্টে বলতে থাকলো আমরা হিল ট্র্যাক্সের স্বাধীনতা চাই, আমরা স্বায়ত্ত শাসন চাই। তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সেটা কি হুমকি নয়? একটা নতুন যে রাজনৈতিক দল তৈরি হয়েছে এনসিপি, আমি তাদেরকে অত্যন্ত স্নেহ করি, আমি তাদের অন্যতম একজন বড় সমর্থক। আজকে থেকে না, শুরু থেকেই ছিলাম। তাদের নেতৃবৃন্দের সাথে যখনই আমার দেখা হতো আমি তাদেরকে উদ্বুদ্ধ করেছি যে আপনি রাজনীতি করেন, করো তোমরা রাজনীতি, তোমাদের আসা দরকার, তোমরা ভূমিকা নিয়েছো। কিন্তু দুঃখজনক হলেও সত্যি পরবর্তীতে দেখলাম আমরা চেয়েছিলাম এটা একটা বিপ্লবী দল হবে, কিন্তু সেটা না হয়ে তারা হয়ে গেল একটা ক্ষমতার অংশীদার, একটা কিংস পার্টির আচরণ তাদের মধ্যে চলে আসে। এবং তারা সেই ধরনের আগে আওয়ামী লীগ যে ধরনের লুটপাট এবং সরকারি টেন্ডারবাজি থেকে শুরু করে বদলি বাণিজ্য সবকিছুতে তাদের একটা অংশ জড়িয়ে পড়লো। তাই আমি তারপরেও আশা রাখতে চাই যে তারা দের মধ্যে যে এই ধরনের কর্মকাণ্ড যারা করছে তাদেরকে বাদ দিয়ে তারা সুস্থ রাজনীতির পথে আসবে। এবং আমাদের যে আরেকটি রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী, আরে ভাই আমরা জামাত তো আমরা একসাথে বহু আন্দোলন করেছি। আজকে কেন ক্ষমতার জন্য একটা দল পাগল হয়ে তারা যা তা দাবি বাংলাদেশের জনগণের সামনে নিয়ে আসা শুরু করলো? এটা তো সঠিক নয়। এই যে একটা দাবি করা হচ্ছে পিআর পদ্ধতি, এটা কোনোভাবেই বাস্তবায়নযোগ্য না। বাংলাদেশের প্রেক্ষাপটে কোন আপনি জানবেনই না আপনার এমপি প্রার্থীকে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া হবে। এবং এই পদ্ধতি যদি হয় এটা বাংলাদেশের জন্য একটা হুমকি, বাংলাদেশের স্বাধীনতার জন্য একটা হুমকি। ধরেন পিআর পদ্ধতির মাধ্যমে আমাদের হিল ট্র্যাক্স বা আমাদের পার্বত্য অঞ্চলের যে জনগোষ্ঠী, তারা দুজন এমপি সবাই মিলে ভোট দিয়ে পাঠালো। তারা সবসময় পার্লামেন্টে বলতে থাকলো আমরা হিল ট্র্যাক্সের স্বাধীনতা চাই, আমরা স্বায়ত্ত শাসন চাই। তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সেটা কি হুমকি নয়? অবশ্যই সেটা হুমকি স্বরূপ। অথবা কোন একটা ধর্মীয় গোষ্ঠী, সংখ্যালঘু বলেন যে যাই বলেন, তারা একটি দল করে তারা কিছু সংখ্যক ব্যক্তি পাঠিয়ে অনবরত সংসদে বলতে থাকলো যে আমাদের এখানে ধর্মীয় সাম্প্রদায়িকতা রয়েছে, আমাদের এখানে সমস্যা রয়েছে। আপনারা দেখেছেন যে ভারত থেকেই অপপ্রচারগুলো করা হচ্ছে। তখন কি হবে? তখন আমরা সেগুলোকে কিভাবে আমরা ফেস করবো? অতএব ওইসব পদ্ধতি এগুলার কথা বলে নির্বাচনকে হুমকি দেওয়ার কথা বলে এই দল যেটি করছে, আসলে তারা কিছু বার্গেনিং করছে বলে আমি মনে করি। তারা আরো 4 মাস আগে তাদের প্রার্থী বিভিন্ন 300 আসনে দিয়ে রেখেছে। তাইলে পরে আপনারা প্রার্থী উইথড্র করতে হবে। তো আগে পিআর চাইলে আগে প্রার্থী উইথড্র করেন, প্রচারণা বন্ধ করেন, তারপরে আপনারা ইয়ে করেন। তো এইখানে নির্বাচনকে হুমকির মুখে ফেললে সবারই সমস্যা হবে। এটা তাই আমি বলবো যে এখন আমাদেরকে ক্ষমতার জন্য আমরা অন্তত লড়াই করছি না। আমরা চাই জনগণ ভোট দিয়ে, আমরা তো ক্ষমতায় ছিলাম না 17 বছর, তো কি আমরা রাজনীতি করি নাই? আমরা বুক ফুলিয়ে রাজনীতি করেছি। আমরা জনগণের জন্য এবং যেটা বলেছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি। এর পাশাপাশি আমরা বাংলাদেশকে এমন একটা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে এই অঞ্চলে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তাছাড়াও আপনারা জানেন যে বাংলাদেশের 98% সম্পদ 2% মানুষের কাছে। এটা কি ধরনের কথা হলো? একজন হাজার 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 কোটি টাকার মালিক হবে, আরেকজন 15,000 টাকা। আমাদের যে গার্মেন্টস শিল্পে রয়েছেন, আপনারা শ্রমিক দল আরো ভালোই জানেন যে আপনাদের কতখানি বৈষম্য রয়েছে। এই শ্রমিকদের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে বিগত দিনের মতো এই সরকার? তারা খালি উন্নয়নের গালগল্প বলে গিয়েছে, কিন্তু তারা শ্রমিকদের রক্ত ঘাম করা পরিশ্রমের উপর দিয়ে যে অর্জিত আমাদের বিদেশি মুদ্রা, সেটাকে তারা পাচার করে দিয়ে সেখানে
এই লাস্ট বের হয়েছে 800 বাড়ি, এক মন্ত্রীর নামে 800 বাড়ি, সাইফুজ্জামান শেখ যাবে ভূমিমন্ত্রী। তো আমরা সেই ধরনের শাসন ব্যবস্থা বাংলাদেশে ফেরত আসুক, এটা আর কোনোদিনও হবে না। বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে, সেই বাংলাদেশে আমি, আপনি, আমরা সকলে এক, সকলের সমান অধিকার পাবো। আপনারা যেহেতু নেতৃত্ব স্থানীয়, আপনাদের ওয়ার্ড এবং আপনাদের থানায় বিভিন্ন জনগণের সাথে যখন কথা বলবেন, আচরণ করবেন, তারা যাতে আপনাদেরকে ভয় না পায়। কারণ এই ধরনের একটা পরিস্থিতি যেহেতু তারা ইতিপূর্বে হয়েছে তাদের সাথে, তারা হইতে পারে, তাদেরকে বোঝাতে হবে যে আমি আপনি সমান, আমাদের সকলের মালিকানা সমান, আমরা সকলে, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে, আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, সকলেরই একটা ভোট। আপনার যাকে ইচ্ছা তাকে আপনি ভোটটা দিয়ে আসুন, যাকে মনে করেন যে দেশ চালানোর জন্য এবং ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাদের একটা সঠিক এবং সলিড এবং সাস্টেনেবল এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, তাদেরকে যাতে জনগণ ভোট দেয়, সেই ব্যাপারে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব। আর আমাদের 31 দফার আলোকে আমরা যা যা বলেছি সকল কিছু কিন্তু একটা 31 দফার মধ্যে আউটলাইন রয়েছে এবং এর বিস্তর পরিকল্পনা আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান পৃথিবীর আন্তর্জাতিক মানের যারা অভিজ্ঞ এক্সপার্ট রয়েছে তাদের সাথে বসে উনি পরিকল্পনা করেছেন। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আমরা 17 বছর যে নীতি আদর্শ নিয়ে লড়াই সংগ্রাম করেছি, জনগণ আমাদের উপর আস্থা রাখবে। এখন জনগণের কাছে এই বার্তাটা, আমাদের উদ্দেশ্যটা কি, এটা আপনাদেরকে ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। আপনারা যারা ওয়ার্ডে রয়েছে